17 ফেব্রুয়ারি 2026 ঢাকার রাজপথে তখন উৎসবের আমেজ। বঙ্গভবনের দরবার হলে পিনপতন নীরবতা। পুরো দেশ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে টেলিভিশনের পর্দার দিকে। যে মানুষটিকে সরিয়ে দেওয়ার জন্য ছাত্র জনতা বঙ্গভবনের গেট ভেঙে ফেলার উপক্রম করেছিল, যে মানুষটিকে আওয়ামী লীগের শেষ চিহ্ন হিসেবে দেখা হতো, সেই কট্টর আওয়ামী লীগার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সামনে দাঁড়িয়ে আজ শপথ নিচ্ছেন বিএনপির নতুন প্রধানমন্ত্রী। কিন্তু আপনি কি জানেন, এই দৃশ্যটি সম্ভব করার জন্য আজ থেকে 2 বছর আগে পর্দার আড়ালে রচিত হয়েছিল এক ভয়াবহ নীল নকশা? কেন নিজের চরম রাজনৈতিক শত্রুকে বুক দিয়ে আগলে রেখেছিল তারেক রহমানের বিএনপি? আজ নিউজ বিডি লাইভের বিশেষ ইনভেস্টিগেশনে উন্মোচিত হবে সেই রক্তহীন করা রাজনৈতিক দাবার চাল। এটি কি কেবলই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা ছিল, নাকি তারেক রহমানের এমন এক মাস্টারমাইন্ড পরিকল্পনা যা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে পর্যন্ত ব্যাকফুটে ঠেলে দিয়েছিল? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু তথ্য ফাঁস হবে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। বঙ্গভবন এখন আর মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য এক সোনার খাঁচা বা ভার্চুয়াল কারাগার নয়। দীর্ঘ সময় কার্যত গৃহবন্দী থাকার পর তিনি এখন সাংবাদিকদের সামনে প্রাণ খুলে কথা বলছেন। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালের কণ্ঠের সাথে এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তা শুনে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তিনি বলেছেন, গত 7 দিন ধরে বেশ ভালো আছি। অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার পর তার দীর্ঘদিনের বন্দিদশার অবসান ঘটেছে। কিন্তু এই ভালো থাকার পেছনের ইতিহাসটা অত্যন্ত রহস্যময় এবং হিম হওয়ার অবস্থা তৈরি করার মতো। শাহাবুদ্দিন চুপ্পু নিজেই স্বীকার করেছেন যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় তাকে রীতিমতো পাহারা দিয়ে রক্ষা করেছে বিএনপি। ভাবা যায়, যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, সেই আওয়ামী লীগের চিরশত্রু বিএনপি কেন তাকে পাহারা দিচ্ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রবেশ করতে হবে বঙ্গভবনের সেই অন্ধকার করিডরে, যেখানে প্রতিটি মুহূর্তে রচিত হচ্ছিল ষড়যন্ত্রের নতুন নতুন জাল। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সম্পর্ক ছিল মেরুর মতো বিপরীত। 5ই আগস্টের পর শপথ নেওয়ার পর ডক্টর ইউনূস আর কখনোই বঙ্গভবনে পা রাখেননি। এটি ছিল বাংলাদেশের রাষ্ট্রাচারের ইতিহাসে এক অভাবনীয় এবং চরম অপমানজনক অধ্যায়। ডক্টর ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে যখন সমাদৃত হচ্ছিলেন, তখন বঙ্গভবনের ভেতরে মোহাম্মদ শাহাবুদ্দিন ছিলেন একাকী এবং কোণঠাসা। রাষ্ট্রাচারের তোয়াক্কা না করে বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করা বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি বিদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। শাহাবুদ্দিন নিজেই জানিয়েছেন, তার প্রেস উইং পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। ডক্টর ইউনূস চেয়েছিলেন শাহাবুদ্দিনকে পুরোপুরি অপ্রাসঙ্গিক করে তুলতে, যাতে তাকে সরিয়ে দেওয়া সহজ হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ত্রাতা হিসেবে আবির্ভূত হয় তারেক রহমানের বিএনপি। কেন? কারণ তারেক রহমান এবং বিএনপির নীতি নির্ধারকরা বুঝতে পেরেছিলেন, ইউনূস সরকার যদি শাহাবুদ্দিনকে সরিয়ে দেয়, তবে তারা রাষ্ট্র সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেবে। অর্থাৎ শাহাবুদ্দিনকে সরানো মানে ছিল বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ আরও দীর্ঘ করা। এটি ছিল বিএনপির এক সুদূর প্রসারীর নীল নকশা। 2024 সালের 22শে অক্টোবর বঙ্গভবনের গেটের সামনে তখন হাজার হাজার মানুষের উত্তাল বিক্ষোভ। ইনকেলাব মঞ্চ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তখন ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করছে। পরিস্থিতি এমন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল যে মোহাম্মদ শাহাবুদ্দিনের নিরাপত্তা তখন চরম ঝুঁকির মুখে। রাজপথ থেকে স্লোগান উঠছিল, চুপ্পুর পদত্যাগ চাই, খুনি হাসিনার দোসরকে বিদায় করো। কিন্তু পর্দার আড়ালে তখন ভিন্ন এক সমীকরণ তৈরি হচ্ছিল। ঠিক তার পরদিন 23 অক্টোবর বিএনপির 3 জন তুখোর নীতি নির্ধারক নেতা নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ছোটেন যমুনা অতিথি ভবনে। তারা প্রধান উপদেষ্টার সাথে দীর্ঘ বৈঠক করেন। বৈঠক শেষে বেরিয়ে তারা গণমাধ্যমের সামনে যা বলেছিলেন তা ছিল এক বিশাল সারপ্রাইজ। তারা সরাসরি জানিয়ে দেন, এই মুহূর্তে রাষ্ট্রপতির পদ শূন্য হলে দেশে এক সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। রাজপথের বিপ্লবীরা যখন আবেগে ভাসছিল, তখন বিএনপি দেখছিল এক সুনিপুণ রাজনৈতিক হিসাব। তারা জানত, স্পিকার শিরিন শারমিন চৌধুরী আগেই পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি চলে গেলে সংবিধান অনুযায়ী নতুন কাউকে দায়িত্ব দেওয়ার কোনো বৈধ উপায় থাকবে না। আর এই শূন্যতার সুযোগ নিয়ে একটি অসাংবিধানিক বা দীর্ঘমেয়াদী সরকার চেপে বসতে পারে, যা বিএনপির 15 বছরের অপেক্ষাকে চিরতরে ধ্বংস করে দিত। প্রিয় দর্শক, বাংলাদেশের ইতিহাসের এই অন্ধকার অধ্যায়ের আরও গভীর তথ্য আমরা সামনে আনছি।
সত্যের পক্ষে আমাদের এই লড়াইকে আরও শক্তিশালী করতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ বিডি লাইভ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের টিকে থাকার পেছনে কেবল বিএনপির রাজনৈতিক সমর্থনই ছিল না, ছিল সশস্ত্র বাহিনীর এক অটল প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি। কালের কণ্ঠের সেই সাক্ষাৎকারে শাহাবুদ্দিন নিজেই ফাঁস করেছেন যে সেই সংকটের দিনগুলোতে ৩ বাহিনীর প্রধানরা তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তারা তাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি কেবল একজন রাষ্ট্রপতি নন, তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে বলা হয়েছিল, মহামান্য, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীর পরাজয়। এই এক বাক্য শাহাবুদ্দিনকে বঙ্গভবনে অটল থাকার শক্তি জুগিয়েছিল। সশস্ত্র বাহিনীর এই অনড় অবস্থান এবং বিএনপির রাজনৈতিক ঢাল, এই দুইয়ের মেলবন্ধনেই ব্যর্থ হয়ে যায় ইউনূস সরকারের ভেতরে থাকা একটি গোষ্ঠীর বাসনা। এটি ছিল এক রক্তহীন করা রাজনৈতিক পরিস্থিতি, যেখানে ছাত্র বিপ্লবীরা একদিকে আর সেনাবাহিনী ও বিএনপি ছিল অন্যদিকে। তারেক রহমান লন্ডনে বসে এই দাবার প্রতিটি চাল নিয়ন্ত্রণ করছিলেন। তিনি জানতেন শাহাবুদ্দিনকে রক্ষা করা মানে সংবিধান রক্ষা করা নয়, বরং বিএনপির নির্বাচনী ম্যান্ডেট নিশ্চিত করা। গল্পের মোড় ঘুরে গিয়েছিল ১৯ অক্টোবর ২০২৪-এ দৈনিক মানবজমিন পত্রিকায় মতিউর রহমান চৌধুরীকে দেওয়া সেই বিতর্কিত সাক্ষাৎকার। শাহাবুদ্দিন হঠাৎ করেই বলে বসলেন, শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ আমার কাছে নেই। এই একটি মন্তব্য পুরো বাংলাদেশে যেন এক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পর্যন্ত ক্ষোভে ফেটে পড়েন। তৎকালীন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সরাসরি সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী এবং শপথ ভঙ্গকারী হিসেবে অভিযুক্ত করেন। তিনি ইঙ্গিত দেন যে শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে। বঙ্গভবনের গেটে বিক্ষোভ তখন চরম পর্যায়ে। কিন্তু ঠিক এই চূড়ান্ত সংকটের মুহূর্তেই তারেক রহমানের বিএনপি দৃশ্যপটে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়। বিএনপি কেন এই ঝুঁকি নিয়েছিল? কেন তারা একজন কট্টর আওয়ামী লীগারকে রক্ষা করতে গিয়ে রাজপথের জনরোষের মুখোমুখি হয়েছিল? উত্তরটি হল তারেক রহমানের মাস্টারমাইন্ড কৌশল। তিনি জানতেন শাহাবুদ্দিনকে সরালে বিপ্লবী সরকার বা প্রসিডিউরাল রুল চালু হতে পারে, যা দ্রুত নির্বাচনের দাবিকে চিরতরে নস্যাৎ করে দেবে। সাপের বিষ দিয়ে সাপ মারার এই কৌশলই ছিল শাহাবুদ্দিনের রক্ষা কবচ। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি এসেছে শাহাবুদ্দিনের নিজের মুখ থেকে। তিনি জানিয়েছেন, তারেক রহমানকে নিয়ে তার মনে আগে অনেক কৌতূহল এবং ভুল ধারণা ছিল, কিন্তু সংকটের সময় তারেক রহমানের ভূমিকা তাকে মুগ্ধ করেছে। শাহাবুদ্দিন বলেছেন, হি ওয়াজ সো কর্ডিয়াল। যে নেতার দল গত ১৫ বছর ধরে শাহাবুদ্দিনকে আওয়ামী লীগের দলদাস বলে গালি দিয়েছে, সেই নেতার আন্তরিকতা দেখে শাহাবুদ্দিন আজ কৃতজ্ঞতায় গদগদ। তারেক রহমান খুব ভালো করেই জানতেন, যদি এই মুহূর্তে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয় তবে সংস্কারের ধোঁয়া তুলে অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে নেবে। তাই তিনি নিজের দলের নেতাদের নির্দেশ দিয়েছিলেন যে কোনো মূল্যে বঙ্গভবনের এই সাংবিধানিক খুঁটিটিকে টিকিয়ে রাখতে হবে। আজ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে যখন বিএনপি ক্ষমতায়, তখন দেখা যাচ্ছে সেই দিনের সেই সিদ্ধান্তের লাভ। বিএনপি যদি সেদিন আবেগের বশবর্তী হয়ে শাহাবুদ্দিনের পতন চাইত, তবে আজ হয়তো শাহাবুদ্দিনের হাত থেকে তারেক রহমানের দলের প্রধানমন্ত্রীর শপথ নেওয়া হতো না। কেন ইউনূস ফ্যাক্টর বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ ছিল? ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি চাইলে একটি আমূল সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারতেন, কিন্তু বিএনপি চেয়েছিল দ্রুত ক্ষমতা, আর সেই দ্রুত ক্ষমতার চাবিকাঠি ছিল বর্তমান সংবিধানের অধীনেই নির্বাচন দেওয়া। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছিলেন সেই সংবিধানের রক্ষক। তাকে সরিয়ে দিলে সংবিধান ছিঁড়ে ফেলার উপক্রম হতো, যা বিএনপির জন্য এক ভয়াবহ পরিণতির সংকেত। সালাউদ্দিন আহমদ এবং নজরুল ইসলাম খানের সেই অনড় অবস্থান আসলে ছিল অন্তর্বর্তী সরকারের জন্য এক বড় ধাক্কা। সরকার বুঝতে পেরেছিল, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এর সমর্থন ছাড়া রাষ্ট্রপতিকে অপসারিত করা মানে এক ভয়াবহ গৃহযুদ্ধের সম্ভাবনা তৈরি করা। ফলে শাহাবুদ্দিনকে সাথে নিয়েই ইউনূস সরকারকে তাদের বাকি সময় পার করতে হয়েছে। এটি ছিল এক অদ্ভুত সহাবস্থান, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একে অপরের মুখ দেখতেন না, কিন্তু কেবল বিএনপির কৌশলে তারা একই রাষ্ট্রের চালক হিসেবে টিকেছিলেন। আজ ২০২৬ সালে বঙ্গভবনে বসে যখন মোহাম্মদ শাহাবুদ্দিন স্মৃতিচারণ করছেন, তখন এটি স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র নেই,
আছে কেবল স্থায়ী স্বার্থ। তারেক রহমানের সেই দিনের সেই মারপ্যাচই সফল হয়েছে। বিএনপি নির্বাচনে জয়লাভ করেছে এবং যেই শাহাবুদ্দিনকে ছাত্ররা টেনে হিচড়ে নামাতে চেয়েছিল, সেই শাহাবুদ্দিনের হাত থেকেই তারা রাষ্ট্রের ক্ষমতা বুঝে নিয়েছে। বিএনপির এই রাজনৈতিক প্রজ্ঞা কি তবে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছে, নাকি এটি ছিল স্রেফ ক্ষমতার এক নীল নকশা? এই প্রশ্নটি এখন প্রতিটি সচেতন নাগরিকের মনে।